হ্যাকিং রোধে রাতে এটিএম বন্ধ থাকায় গ্রাহক ভোগান্তি, সেবা বন্ধ না করে সফটওয়্যার আপডেটের পরামর্শ। ৳৩০ কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু, বাজার নিয়ন্ত্রণে আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকারের। করোনা ধকল কাটিয়ে উঠেছে প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন খাত, সব খাতে সমান নজর দেওয়ার পরামর্শ। সময় বাড়িয়েও বড় সংগ্রহের লক্ষ্য অর্জন হচ্ছে না, বাজারে দাম বেশি হয় অনীহা মিলারদের। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। ব্যাংকে যাবার ঝামেলা নেই, আছে 24 ঘন্টা টাকা পাওয়ার নিশ্চয়তা। তাই বড় শহরগুলোতে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের উপর নির্ভরশীল অনেক গ্রাহক। গত 6 মাসে দেশে বুথের সংখ্যা বেড়েছে 100-র বেশি। কিন্তু হ্যাকিং আশঙ্কায় রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত এটিএম বুথ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন অনেকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সফটওয়্যার আপডেট ও নিয়মিত মনিটরিং করা না গেলে সেবা বন্ধ রেখে হ্যাকিং রোধ সম্ভব নয়। ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন বাবুল। 5 বছর ধরে নগদে বেতন পেলেও গত 3 মাস বেতন তুলছেন ডেবিট কার্ডে। বাবুলের মতে অনেক পোশাক কর্মীর হাতে এখন পৌঁছে গেছে এটিএম কার্ড। হাতে স্যালারি দিলে অনেক সমস্যা হয়, ভাই সময় লাগে, অনেকে সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় থাকে। কার্ড দিয়ে দিয়েছে, যার যখন প্রয়োজন সে তখনই তুলতে পারে। যতটুকু লাগে ততটুকু আমরা ওঠাই, বাকিটা ব্যাংকে থাকে। তবে বর্তমানে অনেক ব্যাংকের এটিএম বুথ রাত 11টা থেকে সকাল 7টা পর্যন্ত বন্ধ থাকছে। এতে জরুরি প্রয়োজনে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা, পড়তে হচ্ছে ভোগান্তিতে। রাত্রে যদি খুব ইমার্জেন্সি বেসিসে টাকা তোলা লাগে, তখন কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। হঠাৎ করে অনেকের হেলথ ক্রাইসিস তৈরি হয়, তখন তো রাত্রে টাকা পয়সা লাগে। ব্যাংকাররা জানান, যে কোনো সময় সহজে টাকা উত্তোলন করা যায় বলে বছরে 20% হারে বাড়ছে এটিএম কার্ডের ব্যবহার। তবে সেই সাথে সক্রিয় হচ্ছেন হ্যাকাররা। রাত 11টার পর 1% লেনদেন হওয়ার পাশাপাশি একই সময় সিস্টেমে হ্যাকিংয়ের ঝুঁকিও থাকে। midnight to 6 a.m. in the morning. At that point in time কিন্তু fraud forgery বা ATM হ্যাকিং হওয়ার চান্সও বেশি। এইটা বুঝেই এই সিকিউরিটি মেজারটা নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটিএম বুথ বন্ধ করে নয়, বরং হ্যাকিং রোধে প্রয়োজন বছর বছর সিস্টেম আপডেট করা। কারণ হ্যাকাররা প্রতিনিয়তই হ্যাকিংয়ের নতুন পথ খোঁজেন, এজন্য নিয়মিত সিস্টেম মনিটরিংও প্রয়োজন। হ্যাকিংয়ের যে প্রক্রিয়াটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, তার সঙ্গে খাপ খাইয়ে আমার পলিসি ঠিক হচ্ছে কিনা, আমার কোনো সফটওয়্যার বা হার্ডওয়্যার আপগ্রেডেশন দরকার আছে কিনা, এটা প্রতি বছর ম্যান্ডেটরি করতেই হবে। কিন্তু সিকিউরিটি অডিটের জায়গাটা কিন্তু এখনও সেইভাবে আমার কাছে মনে হয় না যে প্রাতিষ্ঠানিকভাবে হয়। সেই জায়গাটা যদি আমরা গুরুত্ব দিই, তাহলে এই জাতীয় জায়গা থেকে আমরা দূরে থাকতে পারবো। ফেব্রুয়ারি মাসে দেশে এটিএম বুথের সংখ্যা ছিল 11,002টি। 6 মাসের ব্যবধানে জুলাই বুথের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,106টিতে। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ট্রাকে ৳30 কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করল ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি। সপ্তাহে শুক্র ও শনিবার ছাড়া 1 অক্টোবর থেকে সারা দেশে এ কর্মসূচি চলবে। বাণিজ্যমন্ত্রী বলছেন, আগামী মার্চের মধ্যে 75,000 টন পেঁয়াজ আমদানি করা হবে। এজন্য ভারতের পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প বাজার। কিছুদিন ধরে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। কেজি প্রতি 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বিদেশি পেঁয়াজ। এ অবস্থায় খোলা বাজারে পেঁয়াজ বিক্রি শুরু করলো টিসিবি। প্রথম দিনে কম দামে পেঁয়াজ কিনতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। মাত্র 30 টাকা দরে পেঁয়াজ কিনে সন্তুষ্ট ক্রেতারা। বাজার তো দাম বেশি, এন তো কম, এই কথা কিনলাম। সব জায়গায় অভাব, এই জন্য এই কম দামে পাইয়া আমরা এই তৈল, তারপর ডাইল, পেঁয়াজও আছে, আমরা খুব কম দামে খুব উপকৃত হয়েছি। ভালো রেসপন্স মানুষের ভিতরে সারা আছে এবং আমরা তাদের চাহিদা মতো পণ্য সরবরাহ করতে পারছি। বাণিজ্যমন্ত্রী জানালেন, এবার বেশ সতর্ক রয়েছে সরকার। প্রতি মাসে টিসিবির মাধ্যমে 15,000 টন পেঁয়াজ আমদানি করা হবে। এছাড়া ভারত নির্ভরতাও কমিয়ে আনা হবে। ইন্ডিয়া ছাড়াও বলা তো যাবে এই জায়গাতে আমরা টার্কি, ইজিপ্ট এগুলাও ধরে বসে আছি, চায়না।
গতবারের অভিজ্ঞতা তো আমাদের এখন কাজে লাগাবে, তাকে 2 ইমপ্রুভমেন্ট করার সুযোগ আছে, কিন্তু একটু দাম বেশি করলে ভালো। তারপরে অল্টারনেটিভ মার্কেট তো আমাদের নলেজে রাখতেই হবে, আমাদের এক্সপ্লোর করতেই হবে। সব রকম ভাবেই চেষ্টা করছে। টিসিবির তথ্য মতে ঢাকায় 40টি সহ সারা দেশে মোট 275টি জায়গা থেকে পেঁয়াজ কেনা যাবে। এছাড়া 80 টাকা লিটারে সয়াবিন তেল, 50 টাকা কেজিতে মসুর ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধকল কাটিয়ে এরই মধ্যে ঘুরে দাঁড়িয়েছে প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন খাত। তবে এখনও চ্যালেঞ্জে পর্যটন, হোটেল, রেস্টুরেন্ট সহ এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, প্রণোদনা প্যাকেজের সঠিক বাস্তবায়ন হলে ঘুরে দাঁড়াবেন তারাও। অর্থনীতি পুনরুদ্ধারের সব খাতে সমান নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। করোনা মহামারীতেও গণপরিবহন সচল, মার্কেট ও দোকান খোলায় ক্রমেই গতি ফিরছে দেশের ব্যবসা বাণিজ্যে। তবে এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি অনেক খাত। চলমান পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাঙ্গা প্রযুক্তি খাত। প্রয়োজনীয় কাজ সারতে এখন বেশি ঝোঁক মোবাইল, ল্যাপটপ সহ নানা প্রযুক্তি অনুষঙ্গের প্রতি। তাই গত কয়েক মাসে এ খাতে বিক্রিও বেড়েছে। করোনাকালে অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা রেখেছে কৃষি। করোনা অর্থনীতির নানা খাতকে ক্ষতিগ্রস্ত করলেও তুলনামূলক শক্ত অবস্থান ধরে রেখেছে কৃষি খাত। যে সমস্ত কাঁচা বাজার রয়েছে, কারণ বাজার সহ এবং অন্যান্য পণ্য নবপুর, ইসলামপুরে, ওগুলোর ব্যবসার মানটা অত্যন্ত নিচে পড়ে গেছে। এ থেকে উত্তোলনের পথ হচ্ছে সরকারের একটা মুক্ত বাজার অর্থনীতির একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা হাতে নেওয়া। তবে এখনও ঝুঁকির মধ্যে পর্যটন, রেস্টুরেন্ট, শপিং মল, চামড়া খাতের মতো অনেক ব্যবসা। এখনও বিনোদন কেন্দ্র, হোটেল, রেস্টুরেন্টে ভিড় নেই। ফলে কঠিন সময় পার করছে এসব খাত। এসএমই সেক্টরের সাথে জড়িত আছেন এই ধরনের ব্যবসায়ীদের আপনার উইদাউট এনি হ্যাসেল তাদেরকে রানিং ক্যাপিটাল দেওয়া, এবং তার তো সিকিউরিটি আছে, সে তো একজন ব্যবসায়ী, তাকে যদি রানিং ক্যাপিটাল, সে সুযোগটা কি পাচ্ছে যে রেট অফ ইন্টারেস্টটা কম পাচ্ছে, 4.5% পাচ্ছে। এটা কিন্তু বিরাট তার সহযোগিতা হবে। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার খাদ্য সহায়তা কর্মসূচি কম মূল্যে যদি জনগণের মধ্যে বিতরণ সারা দেশে করতে পারে না আগামী আরও 2-3 মাস পরবর্তী ফসল আসা পর্যন্ত, সেটাও কিন্তু জনগণের এই সময়কালে জীবনযাত্রাকে আর কিছুটা সহনীয় করতে ভূমিকা রাখবে। মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠানই আগামী 1 বছরের মধ্যে প্রণোদনার ঋণ শোধ করতে পারবে না। তাই ঋণ শোধের সময় বাড়ানোর আহ্বান অর্থনীতিবিদদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের গ্রামাঞ্চলে প্রায় অর্ধেকেরই নেই কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ। পাশাপাশি প্রযুক্তি শিক্ষার দিকে এখনও পিছিয়ে আছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, BIDGর ডিজিটাল লিটারেসি এবং পাবলিক সার্ভিসেস অ্যাক্সেস নামের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRCর হিসেবে জুন শেষে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 10,35 লাখ। এর মধ্যে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী 9,49 লাখ। বাকিটা ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক। কিন্তু গবেষণা সংস্থা স্ট্যাটিস্টার মতে বৈশ্বিক চিত্র বিবেচনায় বর্তমানে ইন্টারনেট সংযোগহীন জনগোষ্ঠীর তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। দেশের বিভিন্ন অঞ্চলে 6,500 মানুষের ডিজিটাল সাক্ষরতা নিয়ে BIGDর এক গবেষণা বলছে, গ্রামের 96% মানুষ বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করে। পাশাপাশি 37% ব্যবহার করে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট। কিন্তু অর্ধেকের বেশি মানুষের নেই ইন্টারনেট সংযোগ। এমনকি উচ্চ আয় থাকার পরও প্রযুক্তি থেকে দূরে আছে বড় জনগোষ্ঠী। গবেষণা বলছে, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের মানুষ প্রযুক্তির দিক থেকে তুলনামূলক এগিয়ে, কিন্তু পিছিয়ে আছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ। এছাড়া প্রত্যন্ত অঞ্চলে প্রযুক্তির দিকে নারীরা সবচেয়ে পিছিয়ে আছে। প্রযুক্তির কাজই হচ্ছে মানুষকে আধুনিক সেবা দেয়া। গ্রামাঞ্চলে আধুনিক সেবা নিশ্চিতেই ইউনিয়ন ডিজিটাল সেবা কেন্দ্র গড়ে উঠেছে। এছাড়াও আরও বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা গ্রামীণ জনগোষ্ঠীর কাছে দ্রুত এবং সহজেই সেবা পৌঁছে দিতে কাজ করছে। সহজে এবং যথাযথভাবে আধুনিক সেবা না পৌঁছানো গেলে প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল সাক্ষরতা বাড়ানো যাবে না। পাশাপাশি এ লক্ষ্যে গবেষণাকেও কাজে লাগাতে হবে। করোনার কারণে বিভিন্ন জেলায় টেলিমেডিসিন সেবার আওতা বেড়েছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অনেকাংশে গ্রামীণ জনপদ যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তির সাথে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
মিলারদের অনীহার কারণে সময় বাড়িয়েও বোরো ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে না। সরকারের বেঁধে দেওয়া দামের সঙ্গে বাজারের দামের পার্থক্য থাকায় চাল দিতে অনীহা মিলারদের। সরকারিভাবে চাল সংগ্রহ অভিযান শেষ হওয়ার কথা সেপ্টেম্বরের 1 তারিখে, কিন্তু লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় আরও 15 দিন অতিরিক্ত সময় দেয় সরকার। অতিরিক্ত সময় শেষ হতে আরও 2 দিন বাকি থাকলেও চাল দিচ্ছেন না মিলাররা। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে 9 সেপ্টেম্বর পর্যন্ত 8,31,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহ হয়েছে। মিল মালিকরা বলছেন, ধান চালের বাজার দর বেড়ে যাওয়ায় কেজি প্রতি 4 থেকে 5 টাকা লোকসান গুনতে হয় তাদের। তবে নির্ধারিত সময়ের মধ্যে চাল সংগ্রহের জন্য মিলারদের সাথে আলোচনা চলছে বলে জানান জেলা খাদ্য কর্মকর্তা। খাদ্য ও পরিকল্পনা ও পরিধারণ কমিটি এবার 26 টাকা কেজি দরে বোরো ধান, 36 টাকা কেজিতে সিদ্ধ ও আতপ চাল সহ 21 লাখ মেট্রিক টন বোরো ধান চাল কেনার সিদ্ধান্ত নেয়। পরিবহন সংকটের একটা ব্যাপার থাকে। তার ধান সংগ্রহ যখন করে তাদের এখানে পরিবহন করে আনতেও তাদের একটা ব্যাপক খরচ বিয়ার করতে হয়। এই মার্জিনটা তারা হয়তো ক্ষতির শিকার হচ্ছে বলে তারা এই ধরনের কথা বলছে। কারসাজি কিনা এটা আসলে বোঝার উপায় নেই। এই বাজারে মানে সকলের কথা যেটা তারা যেটা বলতে যাচ্ছে, হ্যাঁ আমরা চাপের মধ্যে আছি। উদ্ভাবনী তরুণদের জন্য চতুর্থবারের মতো বাংলালিংক আয়োজন করতে যাচ্ছে ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটরস। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা আজ থেকে শুরু করে 24 অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন। রোববার সকালে এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তরুণদের বাছাই করে গ্রুমিং, বুট ক্যাম্প সেশন, ওয়ার্কশপের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে বাংলালিংক ইনোভেটরস। প্রতিযোগিতা শেষে সেরা 5 দলের প্রত্যেক সদস্য বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে সরাসরি যোগদান করার পাশাপাশি ক্যাম্পাস টু কর্পোরেট প্রোগ্রামসে অংশগ্রহণ করতে পারবে। মঙ্গলবার থেকে পাটকল শ্রমিকদের পাওনা টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বেশিরভাগ পাট শ্রমিকদের টিআইএন না থাকায় টিআইএন ছাড়াই সঞ্চয়পত্রের মাধ্যমে শ্রমিকদের অর্ধেক বেতন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 1 জুলাই থেকে 25টি পাটকল সম্পূর্ণরূপে বন্ধ ঘোষণা করে সরকার। এসব মিলে শ্রমিকদের পাওনা টাকার অর্ধেক নগদে এবং বাকি অর্ধেক 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইতিমধ্যে করিম জুট মিলের স্থায়ী শ্রমিকদের পাওনা পরিশোধ করতে 226 কোটি 87 লাখ টাকা বরাদ্দ দিয়েছে অর্থ বিভাগ, যার 50% নগদে এবং বাকিটা সঞ্চয়পত্রের মাধ্যমে দেওয়া হবে, যা কিনতে হবে শুধু সোনালী ব্যাংকের মাধ্যমে। সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে উদ্বোধন করা হয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট গবেষণাগার AMR ল্যাব। দুপুরে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম গবেষণাগারটি উদ্বোধন করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক গবেষণাগার তৈরি হচ্ছে। এদেশও যেন পিছিয়ে না থাকে সেজন্য বিশ্বমানের এই গবেষণাগারটি তৈরি করা হয়েছে। এই গবেষণাগার থেকে প্রাণী ও প্রাণীজাত, পোলট্রি ও পোলট্রিজাত খাবার থেকে জীবাণু শনাক্তকরণ ও অ্যান্টিবায়োটিকের সংবেদনশীলতা পরীক্ষা করা হবে। এসব বিষয়ে প্রশিক্ষণ ও চিকিৎসা সহ সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে এই গবেষণাগার। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও সেবা নিতে পারবে এই গবেষণাগার থেকে। অন্যান্য বছরের মতো এবারও বগুড়ায় আগাম শীতের সবজি চাষ শুরু করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর সবজির উৎপাদন ভালো হবে বলে আশাবাদী কৃষি বিভাগ। জেলার আগাম সবজির চাষ হচ্ছে 4250 হেক্টর জমিতে। বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে সবজি সরবরাহ হয় সারা দেশে। প্রতি বছর আগাম শীতকালীন সবজিও উৎপাদন হয় এই এলাকায়। এরই মধ্যে শীতের সবজি চাষ শুরু করে দিয়েছেন কৃষকেরা। ফুলকপি, মূলা, সিম সহ নানা সবজির বীজতলা তৈরি, চারা উৎপাদন ও রোপণের কাজ চলছে পুরোদমে। বন্যাপ্রবণ এলাকা না হলেও অতিবৃষ্টিতে এবছর প্রচুর ফসল নষ্ট হয়েছে। আগাম সবজি চাষ করে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান শিবগঞ্জের কৃষকেরা। আবহাওয়া ভালো, যার কারণে আগাম সবজি আমরা লাগাচ্ছি। আল্লাহর রহমতে মোটামুটি লাভবান হতে পারবে। এবার আনার সিম লাগাচ্ছি, এবার চারা কেবল তৈরি করে নিছি। ইনশাল্লাহ এখন লাগাবো, আল্লাহ যদি দেয়তে 2-4 টাকা হবে আল্লাহর রহমতে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।